গুড মর্নিং স্টুডেন্টস। তোমাদের ফার্স্ট টার্ম এক্সাম কমপ্লিট হয়ে গেছে। তোমরা প্রত্যেকেই সেকেন্ড টার্মের সিলেবাস পেয়ে গেছো। তো সেকেন্ড টার্মের সিলেবাস অনুযায়ী আমরা আজকে পরিবেশ ক্লাস করব, পরিবেশ 1। তো ফার্স্ট যে চ্যাপ্টারটা করব আমরা সেকেন্ড টার্মের সিলেবাসে, সেটা কি পশ্চিমবঙ্গের খনিজ ও শক্তি সম্পদ। তোমরা প্রত্যেকে পেজ নাম্বার 34 বের করবে। পশ্চিমবঙ্গের খনিজ ও শক্তি সম্পদ আমি বইতে দেখিয়ে দিচ্ছি একবার। এই পেজটা তোমরা বের করবে। এবার দেখো, খনিজ সম্পদ এবং শক্তি সম্পদ করতে গিয়ে আমরা প্রথমে জানবো আমাদের যে আলোচ্য বিষয়গুলো আছে। প্রথমে আছে কি খনিজ সম্পদ, অর্থাৎ খনিজ সম্পদটা কি। আমরা দেখো ইতিহাসে দেখেছি আমরা তোমার প্রথমে মানুষ কিন্তু কি পাথর দিয়ে এবং তারপরে তোমার আসলো পাথরের ব্যবহারের পর আস্তে আস্তে তোমার ধাতুর ব্যবহার তারা শিখেছিল। কিন্তু প্রথমে কিন্তু মানুষ ধাতুর ব্যবহার জানতো না। তারা কি করলো, বিভিন্ন পাথর দিয়ে বিভিন্ন ভালো পাথর দিয়ে তোমার বিভিন্ন যে পাত্র বানাতো বা বিভিন্ন জিনিস তারা বানাতো, এই সমস্ত খুঁজতে গিয়ে তো তারা কি পেয়েছিল, ধাতুর সন্ধান পেয়েছিল, তাই তো। তো আদি মানুষ প্রথমে যে ধাতুটা পেয়েছিল সেটা কি, তামা। তো এই যে তামার পরে কি পেল, টিন। এর পরে পরবর্তীতে তামা এবং টিন মিশিয়ে তারা কি তৈরি করলো, এক ধরনের শক্ত ধাতু, ব্রোঞ্জ। আস্তে আস্তে সোনা, রূপা, তারপরে গিয়ে তোমার আবিষ্কৃত হলো কি, লোহা। এই যে বিভিন্ন ধাতু যারা পেয়েছিল মাটি খুঁড়ে, সেই থেকে কি হয়, মানে অর্থাৎ এই যে খনি থেকে, মাটি খুঁড়ে মানে খনি থেকে, অর্থাৎ মাটির নিচ থেকে, যেটাকে আমরা খনি বলি। তো এই খনিজ থেকে যে সমস্ত জিনিস পেয়েছিল সেগুলোকে কি বলা হয়, খনিজ দ্রব্য বা খনিজ পদার্থ। এগুলোই কি এক একটা সম্পদ। এই জন্য এই খনিজ দ্রব্যগুলোকে অনেক সময় খনিজ সম্পদও বলা হয়ে থাকে। তো খনিজ সম্পদ বলতে আমরা কি বুঝবো, যে খনি থেকে যে সম্পদ পাওয়া যায় তাকেই বলা হয় খনিজ সম্পদ। তাহলে আমরা কি বুঝলাম, যে মাটি খুঁড়ে যে সম্পদ বা খনি থেকে যে সম্পদ পাওয়া যায় সেটাই হলো খনিজ সম্পদ। যেমন কয়লা, লোহা, তারপরে তোমার খনিজ তেল, তামা, টিন, এগুলো সবই কি, সোনা, রূপা, এগুলো কোথা থেকে পাওয়া যায়, সবই কিন্তু মাটির তলা থেকে পাওয়া যায়। এই যে খনিজ দ্রব্যগুলো পাওয়া যায়, এগুলো কিন্তু সরাসরি তোমার ব্যবহার করা যায় না, অর্থাৎ সরাসরি ব্যবহারের উপযোগী থাকে না। এগুলোকে বিভিন্ন উপায়ে শোধন করে সেগুলোকে ব্যবহারের উপযোগী করে তোলা হয়। এই যে খনিজ সম্পদ, এটাকে আবার দুভাগে ভাগ করা হয়। একটা হলো ধাতব খনিজ, একটা হলো অধাতব খনিজ। ধাতব খনিজ বলতে যে সমস্ত খনিজ ধাতু, অর্থাৎ যেমন তামা, টিন, এগুলো কি এক একটা ধাতু। সোনা, রূপা, এগুলো কিন্তু এক একটা ধাতু। লোহা, এগুলো সবই কিন্তু ধাতব পদার্থ, অর্থাৎ ধাতু রয়েছে যেহেতু, সেই জন্য এগুলো কি ধাতব খনিজ। আর অধাতব খনিজ বলতে যেগুলো আমরা বুঝবো, অর্থাৎ যেগুলো ধাতু নয়, যে খনিজ পদার্থগুলো ধাতু নয়, যেমন কয়লা, তোমার খনিজ তেল, এগুলো কি তোমার চীনামাটি, চুনাপাথর, এগুলো কি তোমার অধাতব খনিজ। বোঝা গেল? এই যে পশ্চিমবঙ্গের আমরা খনিজ সম্পদ এবং শক্তি সম্পদ করবো, তা এই যে খনিজ দ্রব্যগুলো বা খনিজ সম্পদগুলো, এগুলো শুধু যে আমাদের ভারতবর্ষে নয়, এমনকি পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু পাওয়া যায়। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এই যে খনিজ সম্পদগুলোর আমি নাম বললাম, অর্থাৎ খনিজ দ্রব্যগুলোর নাম বললাম, তো এগুলো কিন্তু সবকিছুই যে পশ্চিমবঙ্গে তোমার পাওয়া যায় তা কিন্তু নয়। এর মধ্যে অনেক খনিজ কিন্তু পশ্চিমবঙ্গে পাওয়া যায় না। যেগুলো পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ, অর্থাৎ প্রধান খনিজ পদার্থ, সেগুলো কি কি, তোমার কয়লা, আকরিক লোহা, চুনাপাথর, চীনামাটি, ম্যাঙ্গানিজ, তামা, এগুলো হলো ডলোমাইট, এগুলো কি তোমার পশ্চিমবঙ্গের প্রধানতম খনিজ পদার্থ। এছাড়া তোমার অল্প পরিমাণে পাওয়া যায় হলো ইলিয়াম, গন্ধক, উলফ্রাম। আর তোমার দক্ষিণ 24 পরগনার ক্যানিং এবং লক্ষ্মীকান্তপুরে তোমার অল্প পরিমাণে খনিজ তেলের সন্ধান পাওয়া গেছে। এই যে খনিজ সম্পদ, এই খনিজ সম্পদের প্রধান খনিজ সম্পদ কি আমরা করবো হলো কয়লা, অর্থাৎ কয়লা আমাদের কিন্তু পশ্চিমবঙ্গে অনেকটাই পাওয়া যায়। ঠিক আছে, এই কয়লা সম্পর্কে প্রথমে আমরা জানব। এই কয়লা কি, কয়লা একটি অধাতব খনিজ। এছাড়া কয়লা কি একটি জীবাশ্ম জ্বালানি, অর্থাৎ কয়লা কিভাবে সৃষ্টি হচ্ছে, বহু কোটি বছর আগে তোমার বিভিন্ন উদ্ভিদ এবং বিভিন্ন প্রাণীর দেহ মাটির নিচে বিভিন্ন কারণে, তোমার ভূপ্রাকৃতিক কারণে মাটির নিচে চাপা পড়ে যায়। সেইগুলোই তোমার মাটির নিচে থাকা অবস্থায় তোমার বহু কোটি বছর পরে তোমার কিসে পরিণত হয়, কয়লায় পরিণত হয়। অর্থাৎ জীব অশ্ব, জীবের থেকে তৈরি হচ্ছে
বলে সেই জন্য তোমার কি হচ্ছে, তোমার জীব অশ্ব, অশ্ব মানে কি হাড়, তাহলে জীব অশ্ব মানে হলো জীবের হাড় থেকে বা গাছপালার দেহের অংশ থেকে যে পদার্থটা তৈরি হয়, অর্থাৎ যে জ্বালানি পদার্থটা তৈরি হয় সেটাই হলো কি জীবাশ্ম জ্বালানি, সেটা কি কয়লা। এই যে যে কয়লা, এই কয়লার মধ্যে প্রধান যে উপাদানটা থাকে সেটা কি কার্বন। এই কার্বনের উপরই নির্ভর করে তোমার কয়লার মানে অবস্থা, অর্থাৎ কোন এই যে কয়লার যে প্রধান উপাদান কি তোমার কার্বন, এই কার্বনের উপরই তোমার নির্ভর করে কয়লার গুণগত মান, ঠিক আছে, অর্থাৎ কোন কয়লা কতটা উন্নত সেটা কিন্তু কার্বনের উপরেই নির্ভর করে। প্রথমে আমরা যে কয়লাটা, আমরা কয়লা কিন্তু দুভাবে পাই, একটা হলো খনি থেকে যেটা হলো খনিজ কয়লা, আর একটা হলো কাঠ কয়লা যেটা আমরা কাঠ থেকে পাই, ঠিক আছে। কাঠ কয়লা সম্পর্কে তোমরা ক্লাস 3 তে পড়েছো যে আদি মানুষ কাঠ কয়লা দিয়ে তোমার ছবি আঁকতো, অর্থাৎ কাঠ পুড়িয়ে যে পোড়া অংশটা থাকে সেই পোড়া অংশটাকে যখন ঠান্ডা করা হয় তখন যে কালো পদার্থটা থাকে সেটাই হলো কাঠ কয়লা। আর খনিজ থেকে যে কয়লা তোলা হয় সেটা হলো খনিজ পদার্থ, অর্থাৎ খনিজ কয়লা। তাহলে এইবার এই কার্বনের পরিমাণ অনুযায়ী আমরা কয়লাকে 4টি শ্রেণীতে ভাগ করব, সেটা কি কি অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট, পিট। অ্যান্থ্রাসাইট হলো সবথেকে উন্নত শ্রেণীর কয়লা, এতে কার্বনের পরিমাণ থাকে 92 থেকে 98%, অর্থাৎ 92 থেকে 98% কয়লা থাকে। এরপর আছে বিটুমিনাস কয়লা, এই বিটুমিনাস কয়লায় তোমার কার্বনের পরিমাণ থাকে 60 থেকে 80%, অর্থাৎ 60 থেকে 80% তোমার কার্বন বিটুমিনাস কয়লায় থাকে। এই বিটুমিনাস কয়লা হলো প্রধানত লিগনাইট কয়লারই একটি পরিবর্তিত রূপ। এটি গাছপালা এবং উদ্ভিদজাত পদার্থ থেকে তোমার সৃষ্টি হয় এবং এই বিটুমিনাস কয়লা সৃষ্টি হতে প্রায় 15 থেকে 20 কোটি বছর সময় লাগে। এই বিটুমিনাস কয়লা তোমার কি কাজে ব্যবহৃত হয়, পোড়া কয়লা বা কোক তৈরিতে, গ্যাস কার্বন, কোল গ্যাস উৎপাদনে এই কয়লা ব্যবহার করা হয়ে থাকে। এবার আসছে কি লিগনাইট কয়লা। এই লিগনাইট কয়লা তোমার যে কার্বনের পরিমাণ থাকে সেটা হলো 67 থেকে 78%, অর্থাৎ 67 থেকে 68% তোমার কার্বনের পরিমাণ লিগনাইট কয়লায়। তাহলে আমরা কি জানলাম, লিগনাইট কয়লায় কার্বনের পরিমাণ কত, 67 থেকে 78%। তাহলে কি বুঝলাম, এই যে দেখো দুটো যে কয়লা আছে অ্যান্থ্রাসাইট এবং বিটুমিনাস, এই অ্যান্থ্রাসাইট এবং বিটুমিনাস কয়লা হলো কালো রঙের হয়, কিন্তু লিগনাইট কয়লার রং সাধারণত খয়েরি রঙের হয়ে থাকে। এই যে পিট কয়লা, এই পিট কয়লা হলো সর্বনিম্ন মানের কয়লা, অর্থাৎ পিট কয়লায় কার্বনের পরিমাণ খুব কম থাকে, ঠিক আছে, তা কত 60%-এরও কম। তো সেই জন্য পিট কয়লা কিন্তু তোমার সবথেকে নিম্ন মানের কয়লা, যেটা বলা হয় সেটা হলো পিট কয়লা। এই লিগনাইট কয়লা কি কাজে ব্যবহৃত হয়, রান্নার কাজে জ্বালানি হিসাবে, ইট পোড়ানোর কাজে, বাষ্পীয় ইঞ্জিন চালাতে, আর হলো তাপবিদ্যুৎ কেন্দ্রে লিগনাইট কয়লা ব্যবহার করা হয়ে থাকে। কয়লার শ্রেণীবিভাগ সম্পর্কে আমরা জানলাম, এবার আমরা জানবো কয়লার ব্যবহার, উপজাত দ্রব্য এবং প্রাপ্তিস্থান সম্পর্কে। প্রথমেই আমরা জানবো হলো ব্যবহার সম্পর্কে, অর্থাৎ কয়লা কি কি কাজে ব্যবহার করা হয়ে থাকে। বাড়িতে অনেকেই কয়লা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, গাড়ি চালাতে, তোমার বিভিন্ন যে কলকারখানায় প্রচুর ইঞ্জিন ব্যবহৃত হয়, যে যন্ত্রপাতি চালাতে যে তোমার শক্তির দরকার হয় সেই শক্তির উৎস হিসাবে কয়লা ব্যবহার করা হয়। কয়লা থেকে জ্বালানি গ্যাস তৈরি করা হয়। এছাড়া যে কয়লা থেকে একটা উপজাত দ্রব্য পাওয়া যায় গ্রাফাইট, সেটা কি পেন্সিলের শিশির ব্যবহার করা হয়। এছাড়া কয়লা থেকে পাওয়া তোমার জুতোর কালি, ন্যাপথলিন, তোমার রং, সাবান, প্লাস্টিক, এই যে বিভিন্ন জিনিস কয়লা থেকে পাওয়া যায় সেগুলো কি বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে সমস্ত কাজে, অর্থাৎ দৈনন্দিন জীবনের প্রায় সমস্ত কাজে কয়লার ব্যবহার এবং উপযোগিতা খুবই বেশি বলে একে কি করা হয়, মূল্যবান হীরের সঙ্গে তুলনা করে একে কি আখ্যা দেওয়া হয়েছে, কালো হীরে। তাহলে কয়লাকে কি বলা হয়, কালো হীরে। এই কয়লার থেকে যে সমস্ত উপজাত দ্রব্য পাওয়া যায় সেগুলো কি তোমার রং, স্যাকারিন, সাবান, ন্যাপথলিন, আলকাতরা, পিচ, প্লাস্টিক ইত্যাদি যে উপজাত দ্রব্য সেগুলো কি নানান কাজে ব্যবহার করা হয়ে থাকে। এবার আসছে কয়লার প্রাপ্তি স্থান, অর্থাৎ পশ্চিমবঙ্গে তোমার কোথায় কোথায় কয়লা পাওয়া যায়। পশ্চিমবঙ্গে প্রধানত পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ,
দিশেরগড়, সাঁওতালডিহি, কুলটি, বরাকর। বীরভূম জেলার তোমার কান্তা, বাঁকুড়া জেলার তোমার মেজিয়া, বড়জোড়া, পুরুলিয়া জেলার নিতুড়িয়া, দার্জিলিং জেলার পঙ্খাবাড়ি আর হলো ডালিমপুর। তাহলে আমরা কি কি জানলাম? পশ্চিম বর্ধমান জেলার তোমার রানীগঞ্জ, দিশেরগড়, সাঁওতালডিহি, কুলটি, বরাকর। বীরভূম জেলার কান্তা, আর হলো বাঁকুড়া জেলার মেজিয়া, বড়জোড়া, পুরুলিয়া জেলার নিতুড়িয়া, আর দার্জিলিং জেলার হলো পঙ্খাবাড়ি আর ডালিমপুর। এই যে সমস্ত অঞ্চল থেকে আমরা কয়লা পাই, এর মধ্যে তোমার পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ থেকে যে কয়লা উত্তোলন করা হয় সেটা সব থেকে বেশি উৎকৃষ্ট মানের কয়লা। তাহলে বোঝা গেল কয়লা সম্পর্কে আমরা জানলাম। এবার আসছে আমাদের লোহা। লোহা কি? একটি ধাতব খনিজ এবং একটি মৌলিক পদার্থ। খনির মধ্যে নানা দ্রব্যের সঙ্গে লোহা মিশে থাকে। এই লোহা কিন্তু আকরিক হিসাবে নানা দ্রব্যের সঙ্গে যেহেতু মিশে থাকে, সরাসরি একে ব্যবহার করা যায় না। সেই লোহাকে কি করা হয়? বাত চুল্লিতে প্রচন্ড উত্তাপে আকরিক লোহা গলিয়ে সেটাকে কি করা হয়? ব্যবহারের উপযোগী করে তোলা হয়। এই লোহার আকরিক হিসাবে কি কি পাওয়া যায়? সেটা হলো হেমাটাইট, ম্যাগনেটাইট, আয়রন পাইরাইটিস আর হলো সিডারাইট। এই যে চারটেই হলো লোহার প্রধান আকরিক। এর মধ্যে হেমাটাইট এবং ম্যাগনেটাইট লোহা হলো সবথেকে উন্নত মানের লোহা এবং এই দুটো লোহার ব্যবহারই কিন্তু বেশি হয়। বর্তমান যুগ কিন্তু লোহা ছাড়া অচল, অর্থাৎ লোহা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের প্রত্যেকটা কাজে কিন্তু লোহার ব্যবহার লক্ষ্য করা যায়। দেখো, কৃষিকাজ বলো, গৃহস্থালী নানা কাজ বলো, ছোট বড় কলকারখানা বলো, প্রত্যেকটা ক্ষেত্রে তোমার কোনো যানবাহন চালানোর ক্ষেত্রে বলো বা তৈরির ক্ষেত্রে বলো, প্রত্যেক আসবাবপত্র প্রভৃতি নানান কাজে, অর্থাৎ জীবনে আমরা যে সমস্ত কাজ প্রতিনিয়ত হয়ে চলেছে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু লোহার ব্যবহার লক্ষ্য করা যায় বা লোহার ব্যবহার অপরিসীম। এই লোহা পশ্চিমবঙ্গে খুব সামান্য পরিমাণে পাওয়া যায়। দেখো, পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জে আমরা কি দেখেছি? কয়লা খনি আছে। ঠিক এই পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জের এই কয়লা খনির ঠিক কাছেই একটি লোহার খনি আছে যেখান থেকে লোহা উত্তোলন করা হয়। এছাড়া তোমার পুরুলিয়া, বীরভূম এবং দার্জিলিং জেলায় খুব সামান্য পরিমাণে আকরিক লোহা পাওয়া যায়। তাহলে আমরা এই পশ্চিমবঙ্গের খনিজ এবং শক্তি সম্পদ সম্পর্কে প্রথমে আমরা খনিজ সম্পদের কিছুটা জানলাম। সেটা কি কি? খনিজ সম্পদ কি, খনিজ সম্পদের কটি ভাগ, ধাতব খনিজ কি এবং অধাতব খনিজ কি, কয়লা কি, কয়লা একটি জীবাশ্ম জ্বালানি এবং একটি অধাতব খনিজ, আকরিক লোহা কি, আকরিক লোহা একটি ধাতব খনিজ এবং একটি মৌলিক পদার্থ, এবং আকরিক লোহার ভাগ দেখলাম, এবং কয়লার তোমার শ্রেণীবিভাগ দেখলাম, কোন কয়লা কতটা পরিমাণ কার্বন থাকে এবং সেই হিসাবে তার যে উন্নত মান সেটা আমরা জানলাম। আর কি দেখলাম? কয়লার ব্যবহার, প্রাপ্তি স্থান, এগুলো সম্পর্কে জানলাম এবং উপজাত দ্রব্য সম্পর্কেও আমরা জানলাম। আর কি জানলাম? আকরিক লোহার ব্যবহার এবং প্রাপ্তি স্থান। তাহলে এইটুকুই তোমাদের পড়া থাকবে। এরপরে অন্যান্য যে খনিজ সম্পদগুলো সম্পর্কে তোমাদের বইতে দেওয়া আছে, যেমন চুনাপাথর, চীনামাটি, ম্যাঙ্গানিজ, তামা, এগুলো সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে জানবো। তোমরা এটা ভালো করে পড়বে। ঠিক আছে? থ্যাংক ইউ।